হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা ফর্ম ফিল আপ করবো, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অনেক ফ্যামিলি বলতে ম্যাক্সিমাম ফ্যামিলি আমাদের পশ্চিমবাংলায় 6 থেকে 7 জন ফ্যামিলি একসাথে বসবাস করে। তো সেই সমস্ত ফ্যামিলির অন্য ফর্ম ফিল আপ কীভাবে ফর্ম ফিল আপ করবো, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমি এখানে কয়েকজন ফ্যামিলির সদস্যের নাম লিখেছি। এই ফ্যামিলিতে টোটাল 7 জন মেম্বার রয়েছে। এটা হচ্ছে নবীন অধিকারী, প্রতিমা অধিকারী। এরা হচ্ছে পরিবারের প্রধান। তার ছেলে হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার বৌমা হচ্ছে প্রতিমা অধিকারী। আর আবার তার মেয়ে হচ্ছে রেখা অধিকারী। শুভেন্দু অধিকারীর মেয়ে হচ্ছে রেখা অধিকারী, ছেলে হচ্ছে প্রবীণ অধিকারী এবং গোপাল অধিকারী। তো টোটাল হচ্ছে এরা 7 জন পরিবারের মেম্বার। তো এই 7 জন পরিবারের মেম্বার যদি হয়ে থাকে, তাহলে এরা কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবে? তো তারা কি একটাতেই ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, একটা অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, নাকি দুটো করতে হবে? তো আমি তাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু প্রতিমা অধিকারী এবং তার বৌমা প্রতিমা অধিকারী দুজনের একই নাম আছে, ঠিক আছে? তারা কিন্তু দুজনেই অন্নপূর্ণার জন্য আবেদনকারী। তো সেক্ষেত্রে এখানে আমরা দুটো ফর্ম ফিল আপ করবো, কারণ এখানে টোটাল কিন্তু মেম্বার 7 জন। আর অন্নপূর্ণা ভাণ্ডারের যে টোটাল ফ্যামিলির সংখ্যাটা টোটাল দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা আছে হেড অফ দ্য ফ্যামিলি, এটা একজন হয়ে যাচ্ছে। তারপর টোটাল এখানে আমি নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি, টোটাল 5 জন দেওয়া আছে। মানে হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে টোটাল 6 জনের তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, কিন্তু এখানে তারা রয়েছে 7 জন। তো সেক্ষেত্রে এখানে তাদের করণীয় হচ্ছে যে তারা দুটো আলাদা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নেবে এবং তারা আলাদাভাবে ফর্ম ফিল আপ করবে। এখানে যারা এখানে প্রথমে যে আছে নবীন অধিকারী এবং প্রতিমা অধিকারী, এরা হচ্ছে স্বামী স্ত্রী। এদের জন্য একটা ফর্ম ফিল আপ করবে তারা, এবং শুভেন্দু অধিকারী এবং প্রতিমা অধিকারী এবং তার ছেলেপেলেদের নিয়ে একটা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে হবে। এখানে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু তোমরা এতজনের ডিটেলস লিখতে পারবে না, তার জন্য তোমাদের কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে হবে। তো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। যখন তোমরা নবীন অধিকারীকে প্রধান রেখে, মানে হেড অফ দ্য ফ্যামিলিতে নাম লিখে ফর্ম ফিল আপ করবে, তখন তোমরা টোটাল 4 জন মেম্বার দেবে। নবীন অধিকারী, প্রতিমা অধিকারী, শুভেন্দু অধিকারী এবং প্রতিমা অধিকারী, টোটাল 4 জন মেম্বার দেবে। যখন শুভেন্দু অধিকারী এর প্রধান রেখে ফর্মটা ফিল আপ করবে, তখন কিন্তু বাকি যতজন সদস্য রয়েছে 5 জন সদস্যের নামটা কিন্তু উল্লেখ করে ডিটেলসগুলো লিখে দেবে। তো এইভাবে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। জাস্ট আমি এটা করে দিয়েছি। শুভেন্দু অধিকারীর যে তাকে প্রধান হিসেবে রাখা হয়েছে এখানে, এবং তার বাকি যে সদস্যগুলো রয়েছে তার ডিটেলসগুলো এখানে লেখা হয়েছে। আমি অলরেডি ফর্মটা ফিল আপ করে দিয়েছি, যাতে তোমাদের সময় কম লাগে এবং কম সময়ে তোমরা বুঝতে পারো এবং ফর্মটা ফিল আপ করতে পারো, তার জন্য। ঠিক আছে? তো আমরা এখন চলে যাবো ফর্ম ফিল আপে। এখানে দেখো হেড অফ দ্য ফ্যামিলি যেটা রয়েছে, শুভেন্দু অধিকারীকে আমরা হেড অফ দ্য ফ্যামিলিতে লিখে দিয়েছি নামটা, তার পুরো জন্ম তারিখটা এখানে তার লিখে দেওয়া হয়েছে আধার কার্ড অনুযায়ী। নেক্সট 3 নম্বর পয়েন্টে হেড অফ দ্য ফ্যামিলি, যেহেতু তিনি পুরুষ, তার জন্য এখানে পুরুষের টিক চিহ্ন দেওয়া হয়েছে। এখানে তারপর পরিবারের আধার নম্বরটা এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা লিখে দেবে। তারপর 6 নম্বর যেটা রয়েছে, 5 নম্বর ডিজিটাল রেশন কার্ডের যেটা নম্বর রয়েছে, সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। 6 নম্বরের টোটাল পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখতে হবে। এটা আমি জাস্ট এখানে পরিবারের সদস্য সংখ্যাটা লিখতে হবে, শুধুমাত্র এটা সংখ্যায় লিখে দিতে হবে। যেহেতু এরা পরিবারের সদস্য সংখ্যা 5, তার জন্য এখানে 5 লিখে দিলাম, ঠিক আছে? নেক্সট ঠিকানা, আধার কার্ড, ভোটার কার্ডে যেটা লেখা থাকবে ঠিকানা, সেটা লিখতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টটা লিখে দিতে হবে সিরিয়ালি। 8 নম্বর পয়েন্টে যোগাযোগ নম্বরটা তোমরা লিখে দেবে, যেটা পরিবারের সাথে আধার নম্বরের সাথে মোবাইল নাম্বার যেটা যুক্ত থাকবে, সেটা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে? নেক্সট 9 নম্বর পয়েন্টে আমরা চলে যাব। 9 নম্বর পয়েন্টে আমরা যেটা হচ্ছে পরিবারের প্রধান, তার নামটা লিখে দেবো, শুভেন্দু অধিকারী, তার নামটা আমি লিখে দিয়েছি। তারপর এখানে তার বইয়ের নামটা লিখেছি, প্রতিমা অধিকারী, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, তিনি হচ্ছে স্ত্রী, ওয়াইফ লিখে দিয়েছি, এবং আধার নাম্বার এখানে তোমরা লিখে দেবে। সাথে দেখো প্রতিমা অধিকারী ইনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তার জন্য এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা না করতে গেলে কিন্তু তোমার অন্নপূর্ণা ভাণ্ডারের নামটা কিন্তু এন্ট্রি হলেও কিন্তু তুমি পাবে না টাকা। তো এটা তোমাকে টিক চিহ্ন দিতেই হবে। বাকি সদস্যদের যে ছেলেপেলে রয়েছে, সেগুলোর নাম এখানে আমি একে একে লিখে দিয়েছি, সেটা তোমরা লিখে দেবে। তো 1 নম্বর ফর্মটা আমাদের ফিল আপ হয়ে গেল। নেক্সটে আমরা চলে যাব 2 নম্বর পেজে। পরিবারের সাথে সম্পর্ক, ডটার, আধার নাম্বারটা লিখে দিলাম। এরা যেহেতু তার ছেলেপেলে, এরা কিন্তু অন্নপূর্ণার জন্য আবেদন করছে না, তার জন্য এখানে কোনো কিছু করতে হবে না। বাকি সব সদস্যগুলোর নাম এবং জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সাথে সম্পর্ক, আধার নাম্বার একে একে আমি লিখে দিয়েছি 4 নম্বর পর্যন্ত। তো এইভাবে তোমরা সেটা ফর্ম ফিল আপ করে দেবে। নেক্সট চলে যাবো আমরা 10 নম্বর পয়েন্টে। এখানে 10 নম্বর পয়েন্টে যেটা করতে হবে, এখানে 10 নম্বর পয়েন্টে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যে থাকছে, তার ব্যাঙ্ক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা, ব্যাঙ্কের নামটা, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটা দিয়ে দেবে, ঠিক আছে? যেটা ডিবিটি লিঙ্কে করা থাকতে হবে, ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে অ্যাকাউন্টের সাথে। সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে লিখবে, ঠিক আছে? যে সমস্ত অ্যাকাউন্ট তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে। এখানে ব্যাংকের স্ত্রীর, এখানে সদস্য 1 এ স্ত্রীর নামটা লেখা হয়েছিল, তার জন্য স্ত্রীর ব্যাংকের নামটা এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা এবং আইএফএসসি কোড। বাকি যে সমস্ত সদস্যগুলো রয়েছে ছেলে, তাদের ছেলেপেলে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লিখবে, যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের তাহলে এখানে 2 নম্বর পেজটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট পেজে আমরা চলে যাব, 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে এখানে আছে পরিবারের সদস্য
3 নম্বর পেজে যেটা রয়েছে 11 নম্বর পয়েন্ট, এপিক নাম্বার, হ্যাঁ, হেড অফ দ্য ফ্যামিলির সকল প্রাপ্তবয়স্ক সদস্য যদি থাকে, হ্যাঁ, 18 বছরের উপরে যদি থাকে, তাহলে তাদের হেড অফ দ্য ফ্যামিলি এখানে প্রথমে আছে, তার ভোটার নাম্বারটা এবং ভোটার কোন ক্ষেত্রের বিধানসভার ক্ষেত্রে সেটা লিখে দেবে, হ্যাঁ, তার স্ত্রীর এখানে এপিক নাম্বারটা এবং কোন বিধানসভার ক্ষেত্রে সেটা লিখে দেবে। এদের বাচ্চা কাচ্চাদের যেহেতু 18 বছর হয়নি, হ্যাঁ, ভোটার কার্ড হয়নি, সেক্ষেত্রে এতে লিখতে হবে না। যদি হয়ে থাকে তাহলে তোমরা সেটা লিখে দিতে পারো। এখানে 12 নম্বরটা দিয়েছে, এখানে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, এসসি, এসটি, ওবিসি। এখানে এসসি যদি হয় তাহলে এসসিতে টিক করবে, ওবিসি হলে ওবিসিতে টিক চিহ্ন করে দেবে। এটা দেবে অ্যাকচুয়ালি যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছে তার যদি এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে টিক চিহ্ন মারবে। হেড অফ দ্য ফ্যামিলির যদি এসসি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে টিক চিহ্ন দেবে না, কারণ তিনি তো এটা অন্নপূর্ণার জন্য আবেদন করছেন না। যিনি আবেদন করবেন অন্নপূর্ণার জন্য তার যদি এসসি, এসটি, ওবিসি জেনারেল সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে টিক চিহ্নটা দেবে। ওকে, নেক্সট আমরা চলে যাবো ফোন নম্বর, রেশন কার্ড এবং ভর্তুকি। আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে আপনাদের? ডিজিটাল রেশন কার্ড থাকলে হ্যাঁ দেবেন, ঠিক আছে। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন। হ্যাঁ, রেশন কার্ডগুলোতে লেখা আছে সেটা তোমরা টিক চিহ্ন দিয়ে এখানে লিখে দেবে। রেশন কার্ড কোন ধরনের কার্ড সেটা তোমাদের নাম্বার দেওয়া আছে। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ, প্রত্যেক মাসে রেশন তুললে সেটা হ্যাঁ থেকে টিক চিহ্ন দেবে। এবার বাড়ি ধরুন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। পরিবারের জমির মালিকানা, দেখো অনেকজনের জমি নেই, অনেকজনের জমি আছে, কারো আবার পাকা বাড়ি আছে, ঠিক আছে। যেহেতু এখানে জমির মালিকানার কথাটাই বলেছে, তার জন্য এখানে জমি যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। কারো যদি পাকা বাড়ি থাকে, ব্যবসা ট্যাবসা থাকে, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, ক্লিয়ারলি এখানে বলে দিচ্ছি। তো নাম্বার 3 পেজ কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাবো 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে যেটা রয়েছে, হ্যাঁ, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ। তো এখানে টোটাল সকল সদস্যদের যদি থাকে জমি তাহলে পরিমাণটা লিখে দেবে, ঠিক আছে। সেটা জমি তোমাদের দলিলে লেখা আছে, হ্যাঁ, তো শংসাপত্রে সেটা লেখা আছে, সেটা তোমরা উল্লেখ করে দেবে। এবার এখানে যানবাহন বলতে আপনাদের যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন, ঠিক আছে। যদি হ্যাঁ করেন তাহলে গাড়ির নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দেবেন। নাম্বার 5 নম্বরে যেটা আছে, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা বলতে টার্ম ইন্স্যুরেন্সটাকে আমরা এখানে বুঝবো, হ্যাঁ। টার্ম ইন্স্যুরেন্স বলতে 500,000 টাকায় যেটা শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সের জন্য নিয়েছে, হ্যাঁ। যদি কোনো দুর্ঘটনায় ঘটে যায় তাহলে কিন্তু 50 লাখ 1 কোটি টাকা পাওয়া যায়, সে সমস্ত টার্ম ইন্স্যুরেন্সকেই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো যদি নিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না নিয়ে থাকেন তাহলে না করবেন, ঠিক আছে। তো নাতে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, যেহেতু এদের কোনো টার্ম ইন্স্যুরেন্স নেই, হেলথ ইন্স্যুরেন্স নেই। তো বাকি সদস্যদের এখানে যারা রয়েছে এদের কোনো কিছু আর কোনো প্রয়োজন নেই, যদি একবার তোমরা নাতে টিক চিহ্ন দিয়ে দাও। আমরা চলে যাবো নেক্সটে আয়, ঠিক আছে। এখানে আয় ও পেশা, কোনো সদস্য কি আয়গত পেশাগত কর প্রদান করেন, হ্যাঁ, তো ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু না করবেন। পরিবারের সদস্যদের যদি প্যান কার্ড থাকে, ঠিক আছে, যেহেতু এনাদের প্যান কার্ড আছে তার জন্য হ্যাঁ করেছি। শুভেন্দু অধিকারীর প্যান কার্ড রয়েছে, হ্যাঁ, তো এখানে এটার নাম্বার এখানে লিখে দেবেন, তার স্ত্রীর নামটা এখানে এবং তার প্যান নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। বাকি সদস্যদের যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। 4 নম্বর পেজ কমপ্লিট। নেক্সট পেজে আমরা চলে যাব। 11 নম্বর পয়েন্ট, এপিক এবং আমরা 5 নম্বর পেজে চলে আসলাম। কর্মসংস্থানের ধরন, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কোন কাজের সাথে যুক্ত রয়েছে সেটা তোমরা উল্লেখ করে দেবে। সরকারি চাকরি করে নাকি বেসরকারি, নাকি ব্যবসায়ী, হ্যাঁ, নাকি পার্ট টাইম কোথাও জব করে, নাকি কৃষক শিল্পী, হ্যাঁ, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য। যে যেটা প্রফেশনের সাথে যুক্ত সেটা তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। কৃষক যেহেতু তাই আমি এখানে কৃষকের টিক চিহ্ন দিয়েছি। পরিবারের এখানে তার বউ, হ্যাঁ, কোন কাজের সাথে যুক্ত, যেহেতু এখানে উনি হাউস ওয়াইফ তার জন্য আমি এখানে অন্যান্যতে টিক চিহ্ন দিয়ে দিয়েছি, কারণ এখানে কোনো অপশান নাই, ঠিক আছে, দেওয়া নেই, তার জন্য আমি এখানে অন্যান্যতে টিক চিহ্ন দিয়েছি। বাকি যে সমস্ত সদস্য রয়েছে তারা যদি কোনো চাকরির সাথে যুক্ত থাকে তাহলে চাকরিতে টিক চিহ্ন দেবেন, যদি বেকার থাকে তাহলে বেকারে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি পড়াশোনা করে তাহলে অন্যান্যতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো চলে যাব আমরা 5 নম্বর পেজে। 5 নম্বর পেজ কমপ্লিট। 6 নম্বর পেজে আমরা এখন চলে যাব। বাকি সদস্যদের ক্ষেত্রে এখানে কোন প্রফেশনের সাথে যুক্ত সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে টিক চিহ্ন দিয়ে দেবে। নেক্সটে আমরা চলে যাব 4 নম্বর, এখানে আমরা চলে যাব পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা এখানে লিখতে হবে। হ্যাঁ, এই পরিবারে যেহেতু 2 জন খুব একটা শিক্ষিত নয়, তার জন্য 2 জনকে আমি অশিক্ষিত লিখেছি এবং 2 জনকে শিক্ষিতর ঘরে লিখেছি, যেহেতু তার ছেলেপেলেরা মাধ্যমিক পাস করেছে, হ্যাঁ। যেহেতু তার বাবা খুব 8 পাসও করেনি তার জন্য অশিক্ষিত, তার মাও 8 পাস করেনি তার জন্য অশিক্ষিত লিখে দিয়েছি। এবং এখানে দেখো তোমরা এটা দিয়ে দিতে পারো, হ্যাঁ, 4th পাস বা 8 পাস, ঠিক আছে, 8 পাস দিয়ে দিতে পারো। শিক্ষিত 8 পাস। এরা আগেকার দিনের মানুষ, হ্যাঁ, আগেকার শিক্ষা প্রচলন এতটা ছিল না, তার জন্য শিক্ষাটাও এত সবাই করেনি। তার ছেলেপেলেরা মোটামুটি 10 পাস করেছে, মাধ্যমিক পাস করেছে, তার জন্য এখানে শিক্ষিত দিয়ে আমি 10 পাস করে লিখে দিয়েছি। তোমরাও তোমাদের যেভাবে যারা শিক্ষিত ছেলেপেলেরা হয়েছে সেভাবে তোমরা এখানে করে দেবে, ঠিক আছে। 6 নম্বর পেজ কমপ্লিট। চলে যাবো আমরা নেক্সট পেজে। 7 নম্বর পেজে আমরা চলে এসেছি। 7 নম্বর পেজে 5 নম্বর পয়েন্ট, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার বর্তমান ধারক, হ্যাঁ, যদি করে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকে তাহলে না করে দেবেন। 6 নম্বর পয়েন্ট, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না করে দেবেন, নাতে টিক চিহ্ন দেবেন।
সাত নম্বর পয়েন্ট, কোনো সদস্যকে জিএসটি দিয়ে থাকেন, যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না দিয়ে থাকেন তাহলে না করবেন। পরিবারের মোট বার্ষিক আয়টা এখানে দিয়ে দেবেন, মিনিমাম 1,20,000 টাকা। তোমরা 90, 96,000, 1,10,000 যে যেভাবে একটা আইডিয়া মতো দিয়ে দেবেন, ঠিক আছে। অ্যান্ড নম্বরে দিয়েছে 1 নম্বর, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। সিএতে যদি আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ দিয়ে আবেদন নম্বরটা এবং কবে ইস্যু হয়েছে সার্টিফিকেট সেটার নম্বরটা এখানে দিয়ে দেবেন। যদি সিএর ব্যাপারে কোনো কিছু না থাকে তাহলে প্রযোজ্য নয় বলে টিক চিহ্ন দেবেন, বাকি আর তোমাকে কিন্তু আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। বাকি সদস্যদের ক্ষেত্রেও তোমরা প্রযোজ্য নয় টিক চিহ্ন দিয়ে দেবে। প্রযোজ্য নয়, যতজন সদস্য রয়েছে সবার কিন্তু এখানে প্রযোজ্য নয় তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। তো আমাদের 7 নম্বর পেজ কমপ্লিট। চলে যাবো আমরা 8 নম্বর পেজে। তো আমরা চলে আসলাম 8 নম্বর পেজে। এখানে 8 নম্বর পেজের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড আছে, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির বা আদার সদস্যদের যদি থাকে সেটার নাম্বার, আইডি নাম্বারটা এবং কোন তারিখে ইস্যু হয়েছিল সেটা দিয়ে দেবে। যদি না থাকে তাহলে কিন্তু এখানে কোনো কিছু ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই, ঠিক আছে। লাস্ট যেটা 3 নম্বর রয়েছে 8 নম্বর পেজের, এখানে চলে আসলাম আমরা 3 নম্বরে। এসআইরে 2026-এ নাম বাদ পড়ে থাকে তাহলে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি বিচারাধীন হয় তাহলে হ্যাঁ করবেন, যদি বিচারাধীন না হয় তাহলে না করবেন। যদি এই ব্যাপারে কোনো কিছুই না হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় বলে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এটা যেহেতু তোমাদের যদি কোনো বিষয় এসআই নিয়ে কোনো কিছুই না থাকে তাহলে প্রযোজ্য নয় বলে টিক চিহ্নতে দিয়ে দেবেন। তো চলে যাবো আমরা 8 নম্বর পেজ কমপ্লিট। চলে যাবো আমরা 9 নম্বর পেজে। 9 নম্বর পেজেও কিন্তু যেটা আছে এসআই নিয়ে রয়েছে সেটা যদি না হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয়, বাকি সদস্যদের ক্ষেত্রেও তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। এবার রয়েছে 6 নম্বর, 9 নম্বর পেজে 6 নম্বর, সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি শিশু থাকে, যদি দুটো শিশু থাকে তাহলে 2 লিখবে, যদি একটা থাকে তাহলে 1 লিখে দেবে, ঠিক আছে। যদি না থাকে তাহলে এগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। যদি থাকে শিশু নামটা কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নামটা কোন স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি সেটা টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। বাকি শিশু যদি থাকে তাহলে তাদের নাম স্যাম, এভাবে ফর্মটা ফিল আপ করে দেবে। তো 9 নম্বর আমাদের পেজ কমপ্লিট। চলে যাবো আমরা 10 নম্বরে, 10 নম্বর পেজে। তো এখানে বাকি শিশু সদস্যদের নামটাও কিন্তু যদি থাকে তাহলে লিখে দেবেন এবং স্যাম কোন শ্রেণীতে পড়ে নাম এবং কোন স্কুলে পড়ে সেটাও তোমরা এখানে উল্লেখ করে দেবেন, স্যাম এখানে করতে হবে। চলে যাবো আমরা শিশুদের টিকাকরণের অবস্থা। শিশুর যদি খুব ছোট হয়ে থাকে তাহলে টিকাকরণ যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে টিকাকরণ সম্পূর্ণ করা হয়নি তে টিক চিহ্ন দেবেন, যদি হয়ে থাকে তাহলে টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে এটাতে টিক চিহ্ন দেবেন। বাকি শিশুদের ক্ষেত্রে কিন্তু স্যাম হবে। আর এখানে যেটা রয়েছে যে 6 নম্বর, সরকারি প্রকল্পের আওতার সুবিধা। নাম্বার 1, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? এখানে যদি পেয়ে থাকেন হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নাতে টিক চিহ্ন করবেন। যেহেতু এই পরিবারের কোনো সদস্য কোনো সরকারি প্রকল্প ডিবিটির মাধ্যমে পাচ্ছেন না তার জন্য না করেছি। যদি পেয়ে থাকেন, এখানে ডিবিটির মাধ্যমে বলতে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যেটা প্রকল্প রয়েছে বছরে 6,000 টাকা 10,000 টাকা পেয়ে থাকেন জমি অনুসারে। আবার পশ্চিমবাংলার কৃষক বন্ধু প্রকল্পটার টাকা পান বছরে 4,000 টাকা, দুটো কিস্তিতে 2,000 টাকা 2,000 টাকা করে, অনেকজন 10,000 টাকা পান জমির পরিমাণ অনুসারে। সেটা কিন্তু যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন এবং সেটার নাম উল্লেখ করতে হবে। আমরা নেক্সট পেজে পেয়ে যাবো। 10 নম্বর পেজ এখানে কমপ্লিট হলো। চলে যাবো আমরা 11 নম্বর পেজে। তো এখানে যদি পেয়ে থাকেন তাহলে তোমরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেটা পান টাকা, সেটা লিখে দেবেন। যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পেয়ে থাকেন সেটাও কিন্তু উল্লেখ করে দেবেন। এখানে প্রত্যাহার করতে চান নাকি কন্টিনিউ পেতে চান, তাহলে যদি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ করবেন, যদি না করতে চান তাহলে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি কন্টিনিউ প্রকল্পের টাকা পেতে চান তাহলে তোমাকে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু প্রকল্পের নামটাই লিখলেই হবে, ঠিক আছে। এভাবে যত এখানে সদস্য রয়েছে যদি পেয়ে থাকে তাহলে তোমরা নামটা লিখবে, যদি না পেয়ে থাকে তাহলে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। চলে যাবো আমাদের 11 নম্বর পেজ মোটামুটি কমপ্লিট। চলে যাবো আমরা 12 নম্বর পেজে। 12 নম্বর পেজে সেম রয়েছে, প্রকল্পের নামটা দিতে হবে, লাস্টের দিকে এখানে করতে হবে, শুধু করতে হবে বলতে 2 নম্বর যেটা নম্বর রয়েছে সেটাতে ঘোষণার সম্মতি আছে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী আমি সঠিক লিখেছি, তার জন্য এখানে সম্মত অপশানটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আমি এখানে এগ্রি করে নিলাম, আমি মত দিয়ে দিলাম যে আমি যা কিছু এখানে লিখেছি সবই সত্যি। তো এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। 12 নম্বর পেজ আমাদের কমপ্লিট। চলে যাবো আমরা লাস্ট পেজে 13 নম্বর পেজে। 13 নম্বর পেজে তোমাদের এখানে লাস্টে যেটা রয়েছে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে তোমাকে কী করতে হবে, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার নামটা এখানে সিগনেচার করতে হবে, তাকেই সিগনেচার করতে হবে, ঠিক আছে। যিনি পরিবারের হেড বা বাকি যে সমস্ত ছেলেপেলের সদস্য থাকবে তাদের কিন্তু এখানে সিগনেচার করতে হবে না। যিনি আবেদন করছেন, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তাকে কিন্তু এখানে সিগনেচারটা করতে হবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং বাকি এখানে যে সমস্ত নিচের বিষয়গুলো রয়েছে এটা সম্পূর্ণই অফিসিয়ালি কাজ, তারা অফিসের স্টাফগুলো এগুলো কাজগুলো করবে, ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের আর করতে হবে না। তো এইভাবেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম জানা থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাও। আরও কী অসুবিধা হচ্ছে, কোন বিষয়টা নিয়ে আরও ভিডিওস করলে তোমাদের সুবিধা হবে, তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো
এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।